ওটাই কি সব লিখে রেখেছো তুমি? আগের ব্যাচে শয়তান লিখেছে পাগল। অঙ্ক বই কোন পেজ চলছিল বল? 136 কি হয়েছে বলো? এইটাই ভয় পাচ্ছিলাম, এইটা দুটো করছিলাম কিন্তু এটা পারিনি। এগুলো সেই রাতে একটা তুলতে বলেছিলাম দাদা, তুলে বের করে দিই এত রাতে। ওই যে এটা থাকার ছিল তুমি একটু দিন তুমি হাত দিতে নিছো কেন জ্বালাও? বোর্ডটা ওকে ধরতে তো সবাই হাত বাড়াও। একদিন আমি একটা করেছি কোষে দেখি 12 কত ছিল? 1 থেকে 5 একের কোশ্চেনটা সবাই একের কোশ্চেনটা পড়বা, বইও বার করবা, কোশ্চেনও পড়বা। চিল্লানোর দরকার নেই, মনে মনে পড়ো। 3টি ছোট ট্যাঙ্কে যথাক্রমে 35 লিটার, 56 লিটার ও 84 লিটার তেল আছে। হিসাব করে দেখি সবচেয়ে বড় কত মাপের পাত্র নিয়ে ট্যাঙ্ক 3টি তেল পূর্ণ সংখ্যক মাপতে পারবো। কি বলেছে? সবচেয়ে বড় কত মাপের পাত্র দিয়ে ট্যাঙ্ক 3টি তেল পূর্ণ সংখ্যক মাপতে পারবো। তাহলে এখানে কি করব? গসাগু করতে হবে, কারণ প্রত্যেকটা ট্যাঙ্কের থেকে তেল আমি মাপবো। তাহলে নিচে ট্যাঙ্কের থেকে ছোট সাইজের পাত্র লাগবে, আর ছোট উত্তর কখন আসে? গসাগুতে আসে, তাই না? তাহলে আমরা কি করব? একের কোশ্চেনটা সবার প্রথমে গসাগু করে নেবো। 35, 56, 84 কত দিয়ে যাবে? 2 দিয়ে গসাগু হচ্ছে কোথায়? 7 দিয়ে। তাহলে আর কিছু দিয়ে যাবে? 3টেকে যাবে না। তাহলে কি লিখবো? অতএব নির্ণয় গসাগু। হ্যাঁ, গসাগুর ক্ষেত্রে সব কটাকেই যেতে হবে, তাই না? বার করো পেন্টিন বার করো। আচ্ছা, একটা একটা করে মানে তুই ভাগ পদ্ধতিতে গসাগু করেছো? না না, ও তো অনেক বড় হবে, অনেক টাইম লাগবে। হবে, কিন্তু পরবর্তীতে গিয়ে কিন্তু ওই নিয়ম করতে পারবো না। তোমাদের বইয়ের নিয়মগুলো প্রথমে দেখবে, আগে প্রথমত ভেঙে ভেঙে শেখানো হয়, তারপরে একজোট করে শেখানো হয়। এবার একজোট করে করতে না পারলে পরবর্তীতে অঙ্ক তুমি করতে পারবে না। কারণ বড় অঙ্কের মানে এই যে অঙ্কটা করলাম না, এটা ভবিষ্যতে তোমার কাজ কি আমি ওটা দেখেছি, বুঝতে পেরেছো? এখন যে যার কাজ সে সেটাই করছে, কারোর মুখের মধ্যে আসছে সে চুষছে, কিন্তু ভাবছে দাদা বুঝতে পারছে না। কিন্তু বিষয়টা হচ্ছে কি বলতো, ডিস্টার্ব করে লাভ নেই, যার যেটা সে করবেই। কিন্তু তুমি ভুল কাজ করছো, তুমি নিজেরটা না বুঝে লোকেরটা দেখছো। তুমি নিজেরটা দেখো, কে কি করলো পাত্তা দেওয়ার প্রয়োজন নেই, বুঝতে পারলাম? ওকে, এবার বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, তো যখন অঙ্কটা কোন একটা বড় অঙ্কের ছোট্ট একটা অংশ হয়ে দাঁড়াবে, তখন তোমার কাজ কি হবে? খুব অল্প সময়ের মধ্যে এটা করে ফেলা। এবার ওই অল্প সময়ের মধ্যে অত বড় ক্যালকুলেশন তুমি করতে পারবে না, টাইম লাগবে ওটাতে। 35কে 2 দিয়ে যাবে না। তাহলে কি লিখবো উত্তর? সবচেয়ে বড়, হ্যাঁ পাত্র 3টি তেল দুয়েরটা দুয়ের কোশ্চেনটা বলেছে আমাদের স্কুলের হল ঘরের দৈর্ঘ্য 2000 সেন্টিমিটার এবং প্রস্থ 1600 সেন্টিমিটার। হিসাব করে দেখি সবচেয়ে লম্বা কত দৈর্ঘ্যের ফিতে দিয়ে এই হল ঘরের দৈর্ঘ্য প্রস্থ দুদিকই পূর্ণ সংখ্যায় মাপতে পারবো। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব? গসাগু করবো না লসাগু করব? সব থেকে বড় বলেছে না, তাহলে কি করব?
গসাগু আমি কেন বলি, দেখো এইটা হচ্ছে আমাদের ঘর, এটা 2000, এটা 1600, এই তো আছে, এই শোনো ভালো করে শোনো, এইটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর 2000 আছে, প্রস্থ বরাবর কি আছে 1600। কোশ্চেনে বলেছে যে আমাদের ফিতের দৈর্ঘ্য এমন হতে হবে যাতে আমরা পূর্ণ সংখ্যক বার এখানে মাপতে পারি, বুঝতে পারলাম? তাহলে করতে হবে ফিতের সাইজ দৈর্ঘ্যের থেকে ছোট না বড়? ছোট, বুঝতে পেরেছো? তাহলে তো পূর্ণ সংখ্যক বার মাপতে হবে না, একবারেই পুরোটা মাপা হয়ে যাবে। তো এই জন্য উত্তর বুঝতে হবে কি, ছোট উত্তর আসবে কখন, গসাগুর ক্ষেত্রে। এমনিও কোশ্চেনে বলেও দিয়েছে সবচেয়ে বড় বা সবচেয়ে লম্বা গসাগু হয়। তাহলে 2000-কে 1600 দিয়ে গসাগু করবো। আসলে 400 তোমার সেন্টিমিটার বেরিয়েছে, উত্তরে মিটার আছে। ঠিক বলেছো। তারপরে 2 দিয়ে করলে 500 আর 400, 2 দিয়ে দেন না, আবার কি আরো যাবে? তুমি ভাবছো যে 4 আনার জন্য 2 দুগুণে 4, এগুলো সেন্টিমিটারে আছে, উত্তর মিটারে আছে, তাহলে এটাকে উত্তর 400 আসবে, বুঝতে পেরেছো? উত্তর মেলানোর জন্য অঙ্ক করতে নেই, অঙ্ক করার পরে উত্তর মেলাতে হয়, কি যে করো। আচ্ছা 2 দিয়ে করলে 250 আর 200, আচ্ছা 2 দিয়ে করলে 125 আর 100, এবার 5 দিয়ে করব, লাস্ট 5 দিয়ে করলে 5 5 25 4, তাই তো? 5 10 কেন 5 5 25 4 5 20, আর যাবে না। তাহলে এখন পেলাম কত, দেখো 2 দুগুণে 4, 8 16 আর 5 5 25, 16-কে 5 দিয়ে গুণ করলে 400 হবে, ঠিক বলেছো। তাহলে আমরা কি লিখবো, অতএব নির্ণয় গসাগু। দুই কটা আছে, 4টে, 5 আছে 2টো, 4টে 2, 4টে 2 2টো 5, তাহলে দেখো একটা 5 একটা 2 রেখে দাও, একটা 5 একটা 2 রেখে দাও, তাহলে 2 দুগুণে কত হলো 4, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 10 10 100 আর 4 400, তাই তো? আচ্ছা তাহলে পেলাম 400, এখানে কিন্তু কোনো রকম একক হবে না, তাহলে আমরা কি লিখবো, অতএব সবচেয়ে লম্বা ফিতে হবে 400 সেন্টিমিটার এর, 400 সেন্টিমিটার মানে কত মিটার, 4 মিটার। এই জিনিসগুলো কিন্তু এই বয়সে ক্লিয়ার থাকা উচিত। 1 মিটার মানে 100 সেন্টিমিটার, তাহলে 100 সেন্টিমিটারে 1 মিটার, তাহলে 400 সেন্টিমিটারে 4 মিটার। এগুলো না না, তুমি অত ছোট না যে ভাগ করে দেখাতে হবে, অনেক বড় হয়ে গেছে। মানে চাইলে তো বুদ্ধিতেই হবে, ভাগ করে দেখাও বলে কোনো অঙ্ক তো লেখা থাকে না যে ভাগ করে দেখাও। আচ্ছা জিৎ, ওইটার জন্য তোমার দেখতে কোনো অসুবিধা হচ্ছে না তো, এই যে সামনে কালো স্ট্যান্ডের জন্য হচ্ছে না তো? আচ্ছা জিৎ বলো, 1 মিটার মানে কত সেন্টিমিটার? একশো সেন্টিমিটার। এই সাধারণ জিনিসগুলো মনে রাখতে হবে, বুঝতে পেরেছো? পড়ুনি, অনেক ফাঁকি মেরেছো সারা জীবনে, এই ফাঁকি মারার ফল এখন ভোগ করতে হবে। এই সাইডটা মুছে দিলাম, হ্যাঁ। কে নানা বলছে? তুমি টোকনে এতক্ষণ ধরে কেন, তুমি বাড়িতে করে এনেছিলে? এটা কি করে এনেছো? এই করে এনেছো? আরে বাবা ও বলতে পারতো, তোমরা বকছো কেন? তুমি বলো করে এনেছিলে, উত্তর 400 এসেছিল, তাহলে উত্তরটা ঠিকই আছে, উত্তরটা ঠিক করে লিখে নাও, তাহলে হয়ে গেল। তাই চিন্তা কিসের, তো করে এনেছো যখন আবার কি, মেলাও। যদি টুকতে হয় প্রথম থেকে টুকবা, বুঝতে পেরেছো? টোকার জন্য যেন দাঁড়াতে না হয়। আচ্ছা নেক্সট, ঠিক আছে, তিনেরটা, তিনের কোশ্চেন।
1071টি ধুতি, কোশ্চেন পড়ো। 595টি শাড়ি, 357টি জামা মজুদ আছে। হিসাব করে দেখি সবচেয়ে বেশি কত পরিবারের মধ্যে ওই জিনিসগুলি সমান ভাগে ভাগ করে দিতে পারবো এবং প্রত্যেক পরিবার কতগুলি করে জিনিস পাবে। না না, গসকে একসঙ্গে করব, একসঙ্গে দুটো উত্তর বেরোবে। দেখো দেখো সবার প্রথমে কি করব, 1071, 595, 357, এদের কি বার করবো আমরা, গসাগু। সবচেয়ে বেশি বলেছে। এখন প্রশ্ন হচ্ছে যে ভালো করে দেখো, এখানে যে সংখ্যাগুলো আছে তার মধ্যে কোনোটাই আমরা চিনি না, বা সেটাকে কত দিয়ে ভাগ করব আমরা জানি না। এবার ওই জন্য আমরা চেক করব। দেখো 7 আর 1 8, 1 9, তাহলে 3 না, আমি আসছি 3 দিয়ে যায়, প্রথম সংখ্যাটা যাচ্ছে, পরেরটা 5 আর 5 10 আর 9 19, 3 ক্যান্সেল, 4 5 6 7, 7 দিয়ে যদি 7 দিয়ে করি, 7 1 7, 3 থাকলো, 5 7 35 যাবে, পরের গুলো কি 7 দিয়ে যাবে, যাবে তো সাথে সব কটা, তাহলে আমি ভাগ করলাম 7 দিয়ে। তাহলে 7 দিয়ে করলে 7 1 7, 5 7 35, 300 দিয়ে। হ্যাঁ, এবার 17 দিয়ে। বাহ, আর কিছুতেই যাচ্ছে না, তাহলে আমরা কি বললাম, অতএব গসাগু সমান সমান 7 × 19, তাহলে কত, না 7 × 17। আচ্ছা, আমি সেকেন্ড লাইনে 17 দিয়ে ভাগের বিষয়টা বলি। দেখো এই তিনটেকে দেখে আমরা অত সহজে বুঝতে পারছি না যে কি দিয়ে যাবে, ওই জন্য সব থেকে ছোট সঙ্গে 51কে তোমরা রাফে ভাঙবা। 51কে 3 দিয়ে করলে 3 1 3, 3 7 21 হয়, তাই তো? তাহলে বুঝতে পারলাম যে 3-এর বাদে একটা 17 নামক সংখ্যা পেলাম। দেখবো যে 17 দিয়ে সব কটাকে যায় কিনা। দেখলাম যে হ্যাঁ, ছোট সংখ্যাটা নিলে সুবিধা হবে তোমার। আচ্ছা, এইটা হচ্ছে, শোনো ভালো করে, এটা হচ্ছে আমাদের প্রধান উত্তর, যে আমরা 119টা পরিবারের মধ্যে ওই জামা কাপড়গুলো বিলি করে দিতে পারবো। ঠিক আছে, এরপরে বলেছি কি, তাহলে প্রত্যেক পরিবার কটা করে কোন জিনিস পাবে। এবার সেটা কিন্তু আমাদের আলাদা করে ভাগ করে বার করার প্রয়োজন নেই, কারণ এই যে নিচে নিচে যে অংশটা পেয়েছি সেটা দিয়েই বেরিয়ে যাবে। দেখো 1071 কি ছিল, ধুতি ছিল না কি ছিল, দেখো তাহলে 1071টা যদি ধুতি হয়, তাহলে এই দুটো মিলে 119, তাহলে 1071 খানা ধুতি 119 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কটা করে পাবে, 9টা করে। তারপরে কি আছে, 595টা কি বলো, শাড়ি। তাহলে 595 খানা শাড়ি 119 জনের মধ্যে ভাগ করে দেবো, প্রত্যেকে কজন, প্রত্যেক পরিবার কটা করে পাবে, 5টা করে। 357 জামা। আচ্ছা বলো তো, এই এই জিনিসটা কখন হয়, দেখি কে বলতে পারে, কখন ধুতি শাড়ি আর জামা বিলি করা হয়, কে বিলি করে, ভোটের আগে। গরিবদের মধ্যে ধুতি, মশারি জামা, মশারি শাড়ি বিক্রি হয়, মানে এমন শাড়ি আর এমন জামা দেয়, সে জামা পরা যায় না। হ্যাঁ, এবার বলুন। আচ্ছা যাই হোক, ভোটের কথা বললাম না, এলো হয়। আচ্ছা এরপরে চলে আসে উত্তর লিখবো। এই দেখো সবচেয়ে বেশি, কথা না কথা না, কথা না বলেছি তো, চুপ। সবচেয়ে বেশি 119টি পরিবারের মধ্যে ধুতি, জামা, শাড়ি গুলি বিতরণ না বিলিয়ে কি লেখা আছে, আচ্ছা ভাগ করে দেওয়া যাবে, ভাগ করে দেওয়া যাবে। এক্ষেত্রে প্রত্যেক পরিবার ধুতি পাবে, বলো ধুতি কটা পাবে, 9টি। ঠিক আছে, 5টি শাড়ি ও 3টি জামা পাবে। আমার অঙ্কটা বড় হয়ে গেল। ও আচ্ছা,
যদি কেটে কুটে ছোট করে নিয়েছে ছোট করে নাও। কাটিং আবার কি? উত্তরের থেকে ছোট কি লিখবা? অর্থহীন যেন না হয়। ঠিক আছে, লিখে নাও। চারেরটা নাও। 4। চারেরটা বলেছে একটা ইঞ্জিনের সামনের চাকার পরিধি 1 মিটার 4 ডেসিমিটার, পেছনের চাকার পরিধি, আচ্ছা পরিধির পেছনের চাকার পরিধি সামনের চাকার পরিধির 2.5 গুণ, মানে সামনের থেকে পেছনের চাকা বড়। হিসাব করে দেখি কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করো। রোলার গাড়ি দেখেছো? রোলার গাড়ির সামনের চাকা, পেছনের চাকা। এইবার প্রবলেম আছে, কোনোটাই উপর খাবার হয় না। আমি এখানে আঁকতে গিয়ে হয়ে গেছে। এখন মনে করো এইটা হচ্ছে চাকার প্রথম বিন্দু। শোনো, এখানে আমি চুন রং করে দিলাম, রোলারের চাকা আমি এখানে চুন দিয়ে দিলাম বলছি। এবার তাহলে এখান থেকে যাত্রা শুরু করলো। দেখছি যে রোলারের চাকাটা গড়িয়ে 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 গিয়ে এইটুকুনি পথ যাওয়ার পর আবার একই স্থানে ফিরে এলো। তাহলে এইখান থেকে এতটা যে রাস্তা, সেটা হচ্ছে কি চাকাটা একবার পাক খায়, তাই তো? এখান থেকে এতটা রাস্তা যেতে কি চাকাটা একবার পাক খায়। এটাকেই আমরা বলবো কি চাকার পরিধি। এটাই কি বললাম আমরা? চাকার পরিধি। তাহলে প্রথম চাকার পরিধি কত বলেছে? 1 মিটার 4 ডেসিমিটার বলে দিয়েছে। 1 মিটার 4 ডেসিমিটার। এটা না আমরা অঙ্ক করছি, মাঠে নেমে কাজ করছি না, তাই তো রুলারও আনতে হবে, তোমাকে তোলে চাপাও দিতে হবে। হ্যাঁ, কল্পনা শক্তি এত কম কেন? আচ্ছা তাহলে বুঝতে পারলাম। এইবার কোশ্চেনে আসবো। তাহলে এবার কোশ্চেনে বলেছে যে ছোট চাকার থেকে বড় চাকার পরিধি 2.5 গুণ। তাহলে এই জিনিসটাকে 2.5 দিয়ে গুণ করলে বড় চাকার কি পাবো? পরিধি পাবো। তাহলে প্রথমে আমরা ছোট চাকার 2.5, 2.5 মানে 2.5 লেখো। লেখো যে ইঞ্জিনের সামনের চাকার পরিধি। ছেলেরা খুব কথা বলছে, এটা খুব বাজে জিনিস। তোমরা এমনি খুব ভালো, কোনো মানে দ্বিধাবোধ নেই এতে, কিন্তু যেই সময় জিনিস সেই সময় করবে। এখন পড়াশোনার সময় পড়বা, বকবা না। দ্বিধাবোধ মানে কষ্ট হয়, ইস ওই ছেলেটা পাগল হয়ে গেল, এরম না। ছেলেরা শয়তান মারামারি এ না, তোমরা এমনি ভালো কথাবার্তা শুনবা, তাহলেই হবে একটুখানি। আচ্ছা, ইঞ্জিনের সামনের চাকার পরিধি সমান সমান 1 মিটার 4 ডেসিমিটার। আচ্ছা, একটা অঙ্কে যদি দুটো একক থাকে তাহলে আমরা দুটো একক নিয়ে কাজ করতে পারবো না। এবার বলতে হবে যে মিটার বড় না ডেসিমিটার বড়? হোক, বলো। তাহলে আমরা ছোট এককে নিয়ে যাবো। তাহলে 1 মিটার মানে কত ডেসিমিটার? 1 মিটার মানে 10 ডেসিমিটার। তাহলে 10 প্লাস 4 ডেসিমি। কার বোতল দিয়ে আওয়াজ এলো? আওয়াজ জন্য না হয়। আচ্ছা তাহলে যাও। 14 ডেসিমি হয়ে গেছে। না, ভালো হয় না, আমি জানি। নিচে তাহলে 14 ডেসিমি হয়ে গেল। তাহলে ছোট জায়গার পরিধি কত পেলাম? 14 ডেসিমি। এবার লিখবো অতএব পিছনের চাকার পরিধি 14 ইন্টু 2.5 ডেসিমি, কারণ 2.5 গুণ বলে দিয়েছে। তাহলে 14 কে 25 দিয়ে এখন গুণ করি, দশমিক চেঞ্জ করব। 4 পজিশন কত হয়? তাহলে 100 একটা শূন্য হাতে থাকলো 10, 25 একে 25 আর 10-এ
35 পরে কটা ঘর ছিল? তাহলে এখানে একটা ঘর থাকবে, তাহলে উত্তর হলো 35 dm। রাতুর ওখান থেকে ঘড়ি দেখা যায় নাকি? না না। হয়ে গেল। এইবার কোশ্চেনে বলেছি কি কতটা পথ গেলে চাকা দুটো পূর্ণ সংখ্যকবার ঘুরবে। এইবার লসাগু করতে হবে, কারণ চাকাগুলো একের থেকে বেশি বার ঘুরবে, তাহলে চাকার পরিধির থেকে বেশি বড় রাস্তা পাবো। বড় সংখ্যা আমরা কখন পাই? লসাগু করলে। তাহলে কিছু 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 জায়গা আমাদের অঙ্ক করার সাথে সাথে বুঝে নিতে হবে। লিখবা। জল খেয়েছো? খুব ভালো, বোতল ছিল তো? বাহ। তাই কি লিখবো? অতএব 14 আর 35-এর লসাগু করবো 7 দিয়ে। তাহলে অতএব নির্ণয় লসাগু। 7 গুণ 2 গুণ 5 70। তাহলে অতএব চাকাগুলি 70 ডেসিমি সমান সমান 7 মিটার পথ গেলে পূর্ণ সংখ্যক বার ঘুরবে। এবার হস্যতে উত্তরটা ঠিক করে লিখে নেবো। 151কে 13 দিয়ে যায় না? জিজ্ঞাসা করছি। উনিশ দিয়ে দেখতে পারো। 19 দেখতে পারো, মানে গ্যারান্টি কিছু নেই। আশি 19 ভুলে গেছো? এই দিয়ালে না না। আগের দিন খাতা দিলাম, ভাল লাগলো না। তোমার খাতা দিয়েছি তো আজকে, তো তুমি আবার কাঁদছো কেন? দেবো তো আস্তে আস্তে খাতা। এই কাগজটা তাহলে বকছো কেন? লিখে লিখে দেয়ালটা কি করেছো দেখেছো? বাবা কি করে রেখেছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এবার 5-এর কোশ্চেন গুলো, 5-এর প্রশ্নগুলোতে বলেছে গসাগুর মান খুঁজি। তাহলে 5-এর প্রশ্নগুলো একটা একটা করে করে ফেলি। তার আগে আমি একটু জল খেয়ে আসি। হ্যাঁ
খুব ভালো হয়েছে। মেলাবে কে তাহলে? মেলাবে তো কেউ, মেলাও। আমি তো করবো বোর্ডে, মেলাও করো। বাড়ি চলে যাও তুমি, আমি আগের দিন বলে দিয়েছিলাম ছুটির কথা বলে বাড়ি পাঠাও। বাড়ি যাও, বাড়ি যাও, বাড়ি যাও, যাও যাও যাও, বাড়ি যাও, বাড়ি যাও। রোজও ছুটি 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 করা যাবে না, যাও। এমনি বলে যাবে না তো, কদিন করে এক কথা বলতে হয়। ছুটি চাইলে বাড়িতে বসে থাকবো, আমার এখানে আসবো না, কোনো প্রয়োজন নেই আমার। আধ ঘন্টা বসে ছুটি 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 করে, তাদের পড়াশোনার দরকার নেই, বাড়ি চলে যাও। যেখানে তাদের ছুটি দিতে সেখানে পড়বে, আমার এখানে তাদের ছুটি হয় না। 2.5 ঘন্টার আগে জিজ্ঞাসাই করবো না যে ছুটি হয়েছে কিনা। বুঝতে পেরেছো? কানে ঢুকেছে কথা? ঘড়ি দেখতে পারো, না দেখতে পারলে ঘড়ি আনবা একটা ডিজিটাল ওয়াচ, দেখবা যতক্ষণ 2.5 ঘন্টা হচ্ছে তার আগে একবারও জিজ্ঞাসা করবো না যে কটায় ছুটি হবে। আধ ঘন্টা বসে জন্য একদম হনুমানের হাড় নড়ে ওঠে। কোশ্চেন তো বলে দিয়েছে, গসাগু করতে হবে, জিজ্ঞাসা করছো কেন? বলে দেয়নি তাহলে জিজ্ঞাসা করছো কেন? এই যে অভ্যাস যদি থাকে না, বাস কন্ডাক্টরের হাতে মার খাওয়া ধরে। বাসে উঠে পড়া বলে বলে বাস কোথায় যাচ্ছে, তাহলে কি করে হবে? না না, এরকম হয়, ধরো ধরো বাস কৃষ্ণনগরের দিকে যাচ্ছে, এ বাসের উপর লেখা থাকে কৃষ্ণনগর রানাঘাট, ওই লোক বাসে উঠে পড়ে বলছে রানাঘাট যাবো। এইবার এটা কে বোঝাবে ওই লোককে? এই জন্য বাস কন্ডাক্টর গুলো বলে কৃষ্ণনগর কৃষ্ণনগর কৃষ্ণনগর, আর রানাঘাট যার সময় বলে রানাঘাট রানাঘাট বলে। এটা তো শুনে উঠতে হবে বাসে। এটা ঠিক আছে, 5-এর এ কি করিয়ে দিয়েছিলাম, তাহলে চুরি করি। চলে আসো কোশ্চেনে, কথা বলবো না কেউ, হ্যাঁ? এই সায়নী, আলোচনা না। আচ্ছা বলো সৃজিতা, বলো কি দিয়ে ভাগ করবো সব কটাকে, কি দিয়ে যাবে? দেখো সব কটাই জোড় সংখ্যা, 4 6 4 জোড় সংখ্যা, তাহলে কি দিয়ে যাবে? 2 দিয়ে, তাহলে 12 18 27। এবার সব কটা বিজোড় হয়ে গেল, দেখো তো 3 দিয়ে যায় কিনা। 3 4 12 3 6 18 3 9 27, 3 4 12 3 6 18 3 9 27। এবার কিছু দিয়ে যাবে? 4 6 আর 9 কি 3 দিয়ে যাবে না, এটা গসাগু। তাহলে কি লিখবো? অতএব নির্ণয় গসাগু 3 গুণ 2 সমান সমান 6। আচ্ছা বিয়েরটা 24 30 40 48, দেখো সব কটা শেষে জোড় সংখ্যা না, 2 দিয়ে করলে গসাগু। হ্যাঁ দেখো আর যাচ্ছে না কিছুতে, তাহলে নির্ণয় গসাগু কত? পাকোটাও সবাই, এই বাবু বসো, ও কি বসো, অভ্যাস ঠিক করো এখন থেকে, ছোট থেকে বাজে অভ্যাস গড়ে তোলো না। ওটা সকালে আমিও কিছু খাইনি, জল খাও। চুপ। 296 703 814। আচ্ছা এই কি দিয়ে যাবে সেটা বুঝলাম, বিষয়টা হচ্ছে অঙ্কটায় দেখো এমন কোনো সংখ্যা নেই যেটাতে যাবে মনে হচ্ছে, তাই না? তাই জন্য ভুল করে কখনো 1 দিয়ে করে দিয়ে চলে আসবে না, যে কোনো একটা সংখ্যাকে আমরা ভাঙবো। এখানে সব থেকে ছোট সংখ্যা 296, তাহলে 296 কে আমরা ভাঙার চেষ্টা করব।
তাহলে বললাম 2 2 2 আর 37। তারপরে এই 2 দিয়ে এইটাকে যাচ্ছে না, তাহলে কোনো 2 দিয়েই যাবে না, তাহলে থাকলো 37। এখন 37 দিয়ে এই দুটোকে যায় কিনা আমাদের টেস্ট করতে হবে। আমি তো 296 কে আলোচনা করছি, তো 296 ভেঙে 37 পেয়েছি, তা আমি দেখবো যে 37 দিয়ে এবার এই দুটোকে যায় কিনা। আচ্ছা 37 আর ওখানে 703, 37 একে 37 পড়ে থাকলো কত? কেমন হলো? আচ্ছা 7 নং 63, তাহলে 9 দিয়ে করি। 7 নং 63 3 হয়ে থাকলো 6, 3 নং 27 আর 6 33। ও তার মানে 19 দিয়ে যাচ্ছে এটা, কি বলো তুমি পাগোটা। আচ্ছা 814। আচ্ছা আমার কথা শুনতে হবে না কথাবার্তা। তোদের বলে বলে যখন ভালো অভ্যাস তৈরি করবাই না, তাহলে ভবিষ্যতে পস্তিও। এখন থাকো, পরে বুঝতে পারবো, যখন বয়স হবে তখন ঠিকঠাক হয়ে যাবে। ঠিক 74, কিছুই হবে না, অভ্যাসটা খারাপ হবে, কি আর হবে? খারাপ অভ্যাস তৈরি হয়ে গেলে যে ভবিষ্যতে কি প্রবলেম হয় সেটা যতদিন না বড় হচ্ছে ততদিন বুঝতে পারবো না, এই জন্য বড়দের কথা শুনতে হয়। ঠিক আছে, তার প্রথমটা গেল কত দিয়ে? 4 4 8, পরেরটা 19, তারপরেরটা 22। দেখো আর কিছু দিয়ে, ওটা হস্যু দিয়েই লিখবো, হস্যু দিয়ে করো। অতএবের পরে আমি আবার উত্তর লিখি আলাদা করে, তোমরা তো সেটা লেখো না, ওই জন্য একবারে হস্যু দিয়ে করে দাও। ঠিক আছে, তাহলে এখানে আমরা উত্তর কত পেলাম? হ্যাঁ, উত্তর সবসময় হস্যু দিয়েই লিখতে হয়। ওটা আমি ভুল করিনি, ওটা তোমরা খাতায় একবার লেখো, তাই আমি নিজে দুবার লিখি। আচ্ছা এরপরে হচ্ছে, হ্যাঁ 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 করো করো, ওইভাবে থাকো, কোনো অসুবিধা নেই, করো। কি করবো তো, জোরে বলো। আচ্ছা ডি ই এফ, তাহলে এবার ডি থেকে শুরু করি। হ্যাঁ, এই সাইডটা হয়নি, তখন কি করছিলে তুমি? তার কি, আচ্ছা ঠিক আছে 37 লেখো ওটা। করাবো, ট্যালিমার্ক দিগনগর হাই স্কুল অনেক সময় করায় না, এটা শুনে নেবো। দেখ ঠিক আছে, আমি করি দেবো, স্কুলে করাক না করাক আমি করাবো, কোনো তাহলে যাবে। 5 ডি থেকে শুরু করবো। সি হয়ে গেছে তো, 160 165 305। তুমি আজকে মনে করে ছুটির সময় দাঁড়িয়ে কি করে দেখতে হয় দেখে তারপরে বাড়ি যাবো। হ্যাঁ দিয়েও ছিলাম, তাও দেখুন, তাহলে আর কি হলো? আর কিছু দিয়ে, আর কিছু দিয়ে যাবে? আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে দেখো দেখো সবকটা জোড় সংখ্যা নেই। আচ্ছা তাহলে এখন প্রথমটা দেখো 3 5 15, 3 5 15 যাচ্ছে, পরে 3 8 24, 3 8 24 যাচ্ছে, পরে 3 নং 27 কিন্তু 116 যাচ্ছে না, তাহলে 3 দিয়ে হচ্ছে না।
4 দিয়ে তো হওয়ার সম্ভাবনা নেই, 5 দিয়ে হবে না, 6 দিয়ে হবে না, 7 দিয়ে, 7 দুগুণে 14, 5 5 বুঝে হচ্ছে না, 8 9, 9 দিয়ে কি হবে, 11 দিয়ে হবে, তাহলে 11 দিয়ে করি। তোমরা যেহেতু করে আনছো আমি বেশি মাথা খাটালাম না। আর কিছু দিয়ে যাবে, যাবে না, অতএব নির্ণয় গসাগু এই এফ এর অঙ্কটা আমি যখন প্রথমবার ক্লাস 6 পড়াই, এফ এর অঙ্কটা আমি করতে পারিনি, আমার ভালো মনে আছে। তারপরে ভাবলাম কেন হচ্ছে না, কি দিয়ে হবে কি দিয়ে হবে, তারপরে মনে হলো যে এরম ভাবে ওই ভেঙে চুরে নিয়ে তারপরে করতে হয়। হ্যাঁ ওটা ওটা ফালতু ছেলে, ওর কত সময় কথা বলার আমার বিন্দু মাত্র ইচ্ছা নেই, ও যেন ঢাকুক, ঠিক আছে। একটা ছেলে আছে ও মোস্ট ফালতু। হ্যাঁ হ্যাঁ যেভাবে হয় সেভাবে করব। আচ্ছা 906 কে দেখো 3 দিয়ে যাবে কোথায় গো, হ্যাঁ যাবে না, আচ্ছা তাই যাচ্ছে না, তাহলে এই জন্য আমরা কি করব, 906 কে রাফে একবার ভাঙবো, 906 কে 2 দিয়ে, 151, 151 কে আর কিছু দিয়ে যায় কিনা এবার দেখো, তাহলে 151 দিয়ে সব কটা যায় কিনা দেখি। দেখো প্রথমটা 151 কে 3 দুগুণে 6 দিয়ে গুণ করলে 906 আসবে। পরে দেখো 151 ফার্স্টে আছে, আমাকে বলতে দাও, সবাই শুনবে তো। 151 কে 151 এটা শূন্য বসে যাবে, পরেটা লাস্টে কত আছে 7, 151 কে 7 দিয়ে গুণ করে দেখো, 7 একে 7, 7 15 105, তাহলে 7 দিয়ে লাস্টেরটা আসে, তাহলে 115 না 151 দিয়ে সব কটাকে আমাকে ভাগ করতে হচ্ছে, ভাগ যাচ্ছ, তাহলে আমাদের উত্তর কত হলো, ইয়েস ও এখানে উত্তর লিখতে হবে না, পরের 5টা আচ্ছা হ্যাঁ আচ্ছা এরপরে তোমরা যেগুলো করবা, দেখো 6 7 8 9 10 এগুলো মোটামুটি সবকটাই লসাগু করতে হবে, তোমরা বাড়ি থেকে করে আনার চেষ্টা করবো। কেন করেছিল, হ্যাঁ আচ্ছা তারপরে তোমরা যেটা করে আনবে সেটা হচ্ছে 12, 12 অঙ্কটা কি দেওয়া আছে কোশ্চেনটা পড়ে নাও, হ্যাঁ বলো, ইয়েস এগারো গুলো পরের দিন আমি শিখিয়ে দেবো, 12 গুলো তোমরা পারবা, 7 থেকে 12 না, 7 থেকে 10, 11টা বাদ দিয়ে 12, 11টা পরের দিন শেখাবো, হ্যাঁ লিখে দেবো 12 অঙ্কটা কিভাবে করতে হবে বলে দিই। দেখো 12 অঙ্কে দুটো করে সংখ্যা দিয়ে দিয়েছে, দেখো লসাগু গসাগুর একটা সূত্র আছে, লসাগু গসাগুর সূত্র কি, সংখ্যা দুটির গুণফল, আসলে কি বলতো আমি বলিনি না, তারপরে কথা বলো তুমি যাবে, আর তুমি জানো, আর অনেকে নাও জানতে পারতো, তারা শুনবে না, ওটা আমি প্রথম থেকে লিখেছিলাম। আচ্ছা তাহলে এই সূত্র কি ছিল, সংখ্যা দুটির লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল, তাহলে সবার প্রথমে সংখ্যা দুটোর গসাগু আর লসাগু আলাদা আলাদা করে বার করবা, আলাদা আলাদা করে বার করবে, একসঙ্গে বার করতে যাবা না, এ হয়েছে। তারপরে সংখ্যা দুটোকে আলাদা করে গুণ করবা, গসাগু লসাগুকে আলাদা করে গুণ করবা, করার পর দেখবে যে দুটো সমান আসছে, দিয়ে বলবো প্রমাণিত, ঝামেলা শেষ। হ্যাঁ এটা করিয়ে দিই, এটা একটা ভালো কোশ্চেন বলেছো, এটা করিয়ে
12। তাহলে 12-র প্রশ্নে প্রথমে 12 এ করাই 87 আর 145, বলো কত দিয়ে যাবে? না 3 দিয়ে যাচ্ছে না। 9 দিয়ে 87 আসবে? সাতাশিকে কি দিয়ে যায়? 87কে 27 দিয়ে টোকে দেখলাম না, কিছুতেই যাচ্ছে না, মানে ভাঙো না 3 দিয়ে। 3 দুগুণে 6, 3 নং 27, তাহলে 29 দিয়ে যায় কিনা দেখি। 29 দিয়ে লাস্টে 5, তাহলে 29কে 5 দিয়ে গুণ করে দেখি। 5 নং 5 দুগুণে 10 আর 5-এ ঠিক আছে, 5 দুগুণে 10 আছে 14। তাহলে 29 দিয়ে কত হলো? 3 আর 5। তাহলে অতএব নির্ণেয় লসাগু, না না 29, 3 আর 5, তাহলে 29কে গুণ করতে হবে এবার 3 5 15 দিয়ে। 5 নং 45-এর 5 হাতে থাকলো 4, 5 দুগুণে 10 আর 4-এ 14, 29, 5 3 3, 335। এবং গসাগু, আচ্ছা এই অঙ্কটার ক্ষেত্রে যেহেতু আমাদের সরাসরি মিটে গেল, এই জন্য আমরা দুটো অঙ্ক করিনি। যে অঙ্কগুলোতে সরাসরি হবে না সেই অঙ্কতে চেষ্টা করবা যে লসাগু আর গসাগু আলাদা আলাদা করার, ঠিক আছে? একসঙ্গে করবা না, ভুল হয়ে যাবে। তাহলে হলো 29। তাহলে অতএব মানে এইটা লসাগু গুণ গসাগু সমান সমান, লসাগু কত বেরিয়েছে? 3 3 5, গসাগু বেরিয়েছে 29, 35। তাহলে এবার 29কে 335 দিয়ে গুণ করো। 5 নং 45-এর 5 আর থাকলো 4, 3 নং 27 আর 4-এ 31 3, 3 নং 27 আর 3-এ 30 0। আচ্ছা 5 দুগুণে 10-এর 0 হয় থাকলো 1, 3 দুগুণে 6 আর 1-এ 7, 3 দুগুণে 6, 5 1 7 9 7 1 5। এবার পরের লাইনে আমরা কি লিখবো? এবং সংখ্যা দুটির গুণফল। এই অঙ্কটাই লাস্ট, আর একটুখানি বাকি আছে। হনুমান ঘরের মধ্যে ঢুকবে না, এতগুলো হনুমান বসে আছে না, ভয় পেয়ে যাবে। কোনো ভয় নেই। আচ্ছা তুমি বলবা কি লিখবো? অতএব সংখ্যা দুটির গুণফল সংখ্যা দুটির গুণফল সমান সমান। তাহলে সংখ্যা দুটো কি কি দিয়েছে? 87 আর 145 গুণ করি। 5 7 35-এর 5 হয়ে থাকলো 4 32, 3 5 1 6 2 1 2 6 1 5। তাহলে কি ভুল হলো? কোনটা? এটা ঠিক ভুল দাঁড়াও তো একবার বিচার করি। কোশ্চেন প্রথম তো 87 আর 145 আছে, 5 7 35-এর 5 হয় থাকলো 3, 4 7 28 আর 3-এ 31-এর 1 3 10 0, 5 4 40 4 4 32 36 6 3 8 একে 8। হ্যাঁ ঠিক আছে দেখছি। হ্যাঁ এবার লসাগুতে আসি। লসাগু, ও হ্যাঁ ঠিক, এখানে 1 যোগ হবে, তাহলে এটা 435 হবে, তাহলে এটা 435 হবে, তাহলে এটা 435। আচ্ছা তাহলে 435 হলে হিসাবটা একবার করে দেখতে হবে। 435-কে 29 দিয়ে গুণ করবো। আওয়াজ করে না মুখে।
5 নং 45-এর 5 হাতে থাকলো 4, 3 নং 27 আর 4-এ 31-এর 1 হাতে থাকলো 3, 4 নং 36 39 0, 5 গুণ 10-এর 0 হাতে থাকলো 1, 3 2 6 1 7 8, 5 1 থাকলো 1 1 2 6 1 5। একবার বলো বলো, ওখানে একটু ভুল হয়েছিল, ঠিক করে এলাম। দুটো উত্তর একই তো বেরোবে, তার মানে অঙ্ক ঠিক আছে। তাহলে অতএব সংখ্যা দুটি লসাগু গুণ গসাগু, বলো। হ্যাঁ, সংখ্যা দুটির লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির, হ্যাঁ, গুণফল। অতএব প্রমাণিত। প্রমাণিত। এত অধৈর্য হওয়ার কিছু নেই, ঠিক আছে? অঙ্ক করতে গেলে ধৈর্য ধরতে হবে। কি বলো? এটা লিখতে হবে, কারণ এখানে প্রমাণ করতে বলেছে তো। প্রমাণিত না হলে বুঝে নিব অঙ্ক তোমার ভুল আছে, কারণ কোশ্চেন যেটা দেবে তাতে প্রমাণিত হবেই হবে। ভুল, হ্যাঁ ভুল লিখতে হবে। তোমরা না লেখার কথা মাথায় আনছো কেন? তুমি ভাবো যে আমি লিখবই। পাঁচ থেকে 10 2, 6 থেকে 10 হবে। 6 to 10 এবং 12। হ্যাঁ, হৃৎপিণ্ড করাবো। অতএব আচ্ছা, আগে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নি। সুজয়, রুদ্র, সায়ন, অরিত্র, সুদীপ্ত, সায়নী, সৃজিতা।
আগামী 5 মিনিট কেউ মুখে আওয়াজ করবো না, চুপ করে বসে থাকবো, আমি বোর্ডে ছবি আঁকবো, কোনো রকম কথা যেন না হয়। পিছনে দাঁড়িয়ে আছে কে? সায়ন? না না, বোর্ডে দেখা যায়। হুম, বলছি, বলবো, সব বলবো, একটু ধৈর্য ধরো, সব বলবো। দেখেছো, এক কথা তোমার 4 বার বলতে হয়, বললাম কোশ্চেন পরে করবা, সে আর হয় না, ধৈর্য আর ধরে না। হুম।
কার কার হাসি পাচ্ছে? পাচ্ছে না হাসি? বলো। আমার পাশেরটা যে আছে সেটা জানাচ্ছে স্যার আমি ওর কিছু বলিনি আমার গায়ে দাদা খুব সুন্দর হয়েছে শুনে নাও, হৃৎপিণ্ডে রক্ত কিভাবে সঞ্চালন হয় সেটা আমরা জানবো। তবে তার আগে হৃৎপিণ্ডটা কেমন জিনিস, কোথায় থাকে, কি জন্য থাকে সেগুলো আগে জানতে হবে, তাই না? তাহলে বিষয়টা সবার প্রথমে আমাদের শরীরে ভেতরে বা শরীর যদি কেটে যায় কি বেরোয়? রক্ত বেরোয়। রক্ত সাধারণত কোথায় থাকে? শিরা এবং ধমনীর মধ্যে। তার মানে দুটো জিনিস পেলাম, আমাদের শরীরের মধ্যে পাইপ আছে, পাইপের দুটো নাম, একটা শিরা একটা ধমনী। তাহলে আসবো, সব কিছুতে আসবো। তার মানে কি পাইপের দুটো নাম, দুটো কাজ থাকবে আলাদা আলাদা। আচ্ছা, এরপরে এবার চলে আসবো যে আমাদের বুক, তাই তো? বুকের সবার উপরে কি থাকে? যদি উপরে হাত দিই, শক্ত শক্ত হাড় থাকে না? হাত দাও হাত দাও হাত দাও, সবার বুক আছে, হাত দাও। হাড় থাকে না, তাই তো? হাড় থাকে। এই যে হাড় ঠেকছে, এই হাড়টার নাম হচ্ছে বক্ষাস্থি। কেমন? বক্ষাস্থি। যারা কঙ্কাল দেখেছো, কঙ্কালের এই বুকের সামনে যে পাঁজর মতো থাকে সেটাকে কি বলা হচ্ছে? বক্ষাস্থি। কান ধরে। আচ্ছা, এবার বিষয়টা হচ্ছে কি বক্ষাস্থির মধ্যে দুটো জিনিস থাকে, মানে তিনটে থাকে আর কি হিসাব মতো। দুই পাশে দুটো কি থাকে? ফুসফুস। বড় সাইজে দুটো কি থাকে? ফুসফুস। আর দুটো ফুসফুসের মাঝখানে একটুখানি বাঁদিক চেপে কি থাকে? হৃৎপিণ্ড। আচ্ছা, এবার হৃৎপিণ্ডের কাজ কি? হৃৎপিণ্ডের কাজ হচ্ছে উচ্চারণ হৃৎ হয় বা হয় সারা শরীরে রক্ত পৌঁছে দেওয়া, ঠিক আছে? রক্ত বিশুদ্ধ করা হৃৎপিণ্ডের কাজ না। এবার এবার হৃৎপিণ্ডটা, আচ্ছা আমাদের পেছন দিকে মানে পিঠে একটা সোজা দাগ আছে না, মেরুদণ্ড। তাহলে হৃৎপিণ্ডের অবস্থান কোথায়? দুই পাঁজরের মাঝখানে, বক্ষাস্থি এবং মেরুদণ্ডের মাঝখানে। চারদিকে বলে দিলাম আমরা, তাহলে পরিষ্কার হয়ে গেল। দুটো ফুসফুসের মাঝখানে, উপরে পাঁজর, পেছনে শিরদাঁড়ার মাঝখানে। হ্যাঁ,
কঙ্কাল আনবো, কঙ্কাল প্রচুর দাম, আনতে হবে না। আচ্ছা এবার চলে আসি হচ্ছে, না না, আচ্ছা এবার শোনো, এবার হৃৎপিণ্ডের, হ্যাঁ ওই তো, এবার হৃৎপিণ্ডের অনেকগুলো অংশ আছে, বসে পড়ো ভাই বসো। হৃৎপিণ্ডের টোটাল কুটুরি, মানুষের হৃৎপিণ্ডের টোটাল 4টে খোপ আছে। মানুষের হৃৎপিণ্ডের মোট 4টে প্রকোষ্ঠ বা কুটুরি আছে, হয়ে গেছে। আচ্ছা দুটো কুটুরি দোতলায় থাকে, দুটো কুটুরি একতলায় থাকে, নিচে নিচে দুটো কুটুরি থাকে, উপরে দুটো কুটুরি থাকে। আচ্ছা এবার বুঝতে হবে যে নিচের দুটো কুটুরির নাম কি। দেখো যারা নিচে থাকে তাদের নামগুলো নি দিয়ে শুরু হয়, এদের বলে নিলয়। যারা নিচে থাকে তাদের নামগুলো নি দিয়ে শুরু হয়, এর নাম কি নিলয়। আর যারা উপরে থাকে তাদেরগুলো অ দিয়ে শুরু হয়, এদের নাম কি অলিন্দ। তাহলে উপরের তলায় কটা ঘর, দুটো, তাহলে দুটো অলিন্দ। নিচের তলায় কটা ঘর, দুটো নিলয়। এখন দুটো ঘরের মধ্যে একটা ঘর ডান দিকে থাকছে, তাহলে ডান অলিন্দ। একটা ঘর বাম দিকে থাকছে, তাহলে বাম অলিন্দ। নিচের ঘরে একটা ঘর ডান দিকে ডান নিলয়, একটা ঘর বাম দিকে বাম নিলয় হয়ে গেল। ঠিক আছে, কিন্তু একটা প্রবলেম আছে, একটা প্রবলেম আছে। বিষয়টা হচ্ছে যে যখন আমরা হৃৎপিণ্ডটাকে এইভাবে দেখছি, তাই তো, এখন তোমরা ভালো করে দেখো, মনে করো আমার হৃৎপিণ্ড আছে এখানে পরিষ্কার, ঠিক আছে, ভালো করে দেখো তোমাদের কোন হাত বরাবর হৃৎপিণ্ডের কোন দিক হচ্ছে। দেখো তোমাদের বাঁ হাত বরাবর হৃৎপিণ্ডের ডান দিক হচ্ছে, তাই না? তো এই জন্য আমরা যখন পড়াশোনা করব তখন জিনিসটাকে একটু উল্টে নিয়ে পড়বো। এদিকটাকে আমরা কি বলবো, এদিকটাকে বলবো বাম, এদিকে আমরা কি বলবো বাম, এদিকটাকে আমরা কি বলবো ডান। দিক আগে ঠিক হয়ে গেল। তাহলে ডান দিকে নিচের ঘরের নাম, হ্যাঁ তুমি খুব একটা ঠিক খারাপ বলনি, ঠিকই বলেছো। আচ্ছা আমাকে একটা শিক্ষক বই, শিক্ষক বই চলে যাও। আমি ঠিকই বলেছি। তাহলে কি বললাম, হৃৎপিণ্ডের ক্ষেত্রে হিসাবটা একটু উল্টো হবে, ডান দিকটাকে বাম দিক এবং বাম দিকটাকে ডান দিক বলবো, হয়ে গেল। আচ্ছা এবার হৃৎপিণ্ডের তাহলে 4টে অংশের নাম প্রথমে আমরা করে ফেলি। কি লিখবো, হৃৎপিণ্ডের সবার প্রথমে, এটা তাহলে বাম দিক, এটা ডান দিক, তাহলে বাম দিকে নিচের কুটুরির নাম কি বাম নিলয়, আর ডান দিকে এটার নাম পরেরটা, এটা হচ্ছে তাহলে ডান নিলয়, বাম নিলয়ের উপরের কুটুরি, তাহলে এর নাম কি হবে বাম অলিন্দ। আর এটা কি হবে ডান অলিন্দ। আমি বলবো, তুমি বলো। তোমাদের পরীক্ষাতে হৃৎপিণ্ডের ছবি আসবে না, তবে আমি বলবো, বলতে দাও, আমি যখন নেব তখনও হৃৎপিণ্ডের ছবি, তোমাদের বড় কোশ্চেন আসে না পরীক্ষায়, হৃৎপিণ্ডের ছবি এঁকে কোশ্চেন আসে মানে 5 মার্কের কোশ্চেন, যেটা পরীক্ষা আসবে না। তবে তোমাদের আমি বলবো দাও, ভবিষ্যতে তোমাদের হৃৎপিণ্ড আঁকতেই হবে। এখন থেকে যদি তোমরা ভালো করে হৃৎপিণ্ডের ছবিটা প্র্যাকটিস করো, পরবর্তীতে আঁকতে আরো সুবিধা হবে। এবং হৃৎপিণ্ডের ছবি, এটা দেখো আমি তো অনেকটা সময় নিয়েছি, এই ছবিটা আঁকতে 30 সেকেন্ডও টাইম লাগে না আঁকতে। আমি তো জাস্ট, হ্যাঁ তোমরা বাড়িতে যখন পড়বা, ঠিক আছে, তখন কি করবা, হয় হৃৎপিণ্ড এঁকে নিয়ে পড়বা, অথবা এই 4টে যে বক্স বললাম, এই 4টে বক্স এঁকে নিয়ে পড়বা, ঠিক আছে, নাহলে বুঝতে পারবে না যে কোথায় রক্ত ঢুকছে, কি খুলছে না খুলছে। এবার শোনো ভালো করে, সবার প্রথম তাহলে হৃৎপিণ্ডের 4টে কুটুরি আমরা জেনে গেলাম। এখন শিরা উপশিরার নামগুলো আমরা পরে বলছি। সবার প্রথম যে মোটা মোটা শিরাগুলো থাকবে সেগুলোকে আমরা মহাশিরা বলবো বা মহাধমনী বলবো। কি বললাম, মোটা মোটা শিরাগুলোকে বা মোটা মোটা ধমনীগুলোকে সবগুলোকে মহা জুড়ে দেবো, ক্লিয়ার। সবার প্রথমে হৃৎপিণ্ড আমাদের শরীরের মাঝখানে আছে, তাহলে পায়ের, মানে পায়ের শরীরের নিচের অংশ থেকে রক্ত আসছে, মাথার অংশ থেকে রক্ত আসছে, কোথা দিয়ে রক্ত আসছে, শরীরের নিচের অংশ দিয়ে রক্ত আছে এই নালী দিয়ে, আর উপর দিয়ে আসে এই নালী দিয়ে। তাহলে হৃৎপিণ্ডে সবার প্রথমে রক্ত ঢুকলো এই মোটা মোটা পাইপ দিয়ে, ঠিক আছে। এবার বলতে এই রক্তের বৈশিষ্ট্য বলবো, আমাদের সারা শরীর থেকে রক্ত হৃৎপিণ্ডে ঢুকছে, এটার মানে রক্ত এখন কার্বন ডাই অক্সাইড পূর্ণ না অক্সিজেন পূর্ণ, তাহলে দূষিত রক্ত। তাহলে দূষিত রক্ত যেহেতু এই মোটা মোটা পাইপগুলোর মধ্যে দিয়ে ঢুকছে, তাহলে এর নাম সবার প্রথমে আমরা লিখবো মহা। কি লিখবো, মহা।
যার মধ্যে দিয়ে দূষিত রক্ত ঢোকে তাকে আমরা বলবো কি শিরা, তাকে আমরা কি বলবো শিরা। বোঝা গেল? তাহলে যার মধ্যে দিয়ে দূষিত রক্ত প্রবাহিত হয় তাকে আমরা কি বলবো শিরা। এবার এই মহাশিরার দুটো নাম আছে। দেখো মহাশিরা এটা উপরের দিক থেকে, এটা নিচের দিক থেকে, তাহলে যেটা উপরের দিক থেকে রক্ত ঢুকছে তার নাম কি বলবো ঊর্ধ্ব মহাশিরা। কি বলবো ঊর্ধ্ব মহাশিরা। আর এটা নিচের দিক থেকে, না 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 উদর নিম্ন, কি লিখবো নিম্ন মহাশিরা। তাহলে শিরা বুঝতে পারলাম, মোটা হলে সামনে কি বসবে মহা। তাহলে তাহলে মাথার দিক থেকে যত রাজ্যের রক্ত কোথা দিয়ে ঢুকবে ঊর্ধ্ব মহাশিরা দিয়ে, আমাদের পা আর শরীরের নিচের অংশ দিয়ে যত রক্ত আছে সব নিম্ন মহাশিরা দিয়ে কোথায় ঢুকবে হৃৎপিণ্ডে ঢুকবে। কিন্তু হৃৎপিণ্ডের কোন অংশে ঢুকবে আমি নীলকালিতে দেখাচ্ছি। ঢুকলো ঠিক এই ফুটোতে বেরিয়ে যাবে। বলতে পারলাম এই মানে এই এই এখানে এই পাইপ দিয়ে যে রক্তটা এলো মানে অলিন্দের মধ্যে এই ছিদ্র দিয়ে প্রবেশ করবে। তাহলে সবার প্রথমে সারা শরীরের রক্ত ঊর্ধ্ব এবং নিম্ন মহাশিরার সাহায্যে কোন অলিন্দে প্রবেশ করে ডান অলিন্দে। কোন অলিন্দে ডান। এবার ভালো করে বুঝবা, তাহলে ডান অলিন্দে এখন রক্ত প্রবেশ করলো, তাহলে প্রচুর পরিমাণে রক্ত এলো। তাহলে আটকে রাখার জন্য এখানে যে চাবি সিস্টেম দেখতে পাচ্ছ একে বলা হয় কপাটিকা। কি বলা হয় কপাটিকা। হয়েছে? এখানে কপাটিকায় তিনটে পাতা থাকে, এখানকার কপাটিকায় তিনটে পাতা থাকে। না না কালো দিয়ে, আচ্ছা হ্যাঁ নীল দিয়ে করলে বেটার হতো। তাহলে এখানে কটা পত্র দেখতে পাচ্ছ তিনটে। তাহলে যেহেতু প্রচুর চাপ, এখানে রক্তের প্রচুর চাপ, সেহেতু এই চাপ ঠেকাতে কত পত্র কপাটিকা লাগবে ত্রিপত্র। তাহলে তিনটে পত্রযুক্ত কপাটিকা, তিনটে পাতা দেখতে পাচ্ছ তো কপাটিকা। তাহলে এখন কপাটিকা বন্ধ আছে, সারা শরীরের রক্ত কোথায় চলে এসছে কোথায় ডান অলিন্দে। এইবার যেই একটা চাপ সৃষ্টি হবে মানে অলিন্দ যখন আর ধরে রাখতে পারবে না ত্রিপত্র কপাটিকা খুলে যাবে। ত্রিপত্র কপাটিকা খুলে গিয়ে রক্ত হুড় করে কোথায় ঢুকে পড়বে ডান নিলয়। কোথায় ঢুকবে ডান নিলয়। আচ্ছা এই মুহূর্তে কিন্তু এইখানে যে কপাটিকাটা আছে এটা কিন্তু বন্ধ আছে, এটা কিন্তু এখনো খোলেনি। মানে আমি জাস্ট বলছি, ছবি আর অ্যানিমেশন আনতে হবে দেখছি। হ্যাঁ যাই হোক, তাহলে এখানে কটা পত্রযুক্ত কপাটিকা আছে দুটো। দেখো এখানে তো প্রেসার পড়ছে না, তাই তো? তাহলে সারা শরীরে রক্ত যখন কোথায় এলো ডান অলিন্দে এলো তখন প্রেসার ছিল, তাই ত্রিপত্রক। যে নিলয়ে ঢুকলো, সারা শরীরের প্রচুর রক্ত নিলয়ে ঢুকলো, ঢোকার পর এইখানে কোন কপাটিকা আছে দ্বিপত্র বা অর্ধচন্দ্রাকৃতি বলা হয়, তাই না? কপাটিকা আছে। এখন কি হবে এই ডান নিলয় চাপ দেবে, ডান নিলয় চাপ দেবে, চাপ দিয়ে রক্তটাকে বার করবে কোন দিকে এই পথ দিয়ে, রক্তটাকে বার করবে কোথায় দ্বিপত্র কপাটিকা দিয়ে। এইবার ভালো করে হ্যাঁ বলো, বলছি এইটা বেরোবে হচ্ছে এই রাস্তা দিয়ে। বন্ধ না, এই ব্যাপারটা কি বলতো ছবিটা 3D, আসলে তো এগুলো পাইপ সিস্টেমে থাকে। তাহলে ব্যাপারটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমি এখানে আচ্ছা আমি একটু বোঝানোর চেষ্টা করি। এই পাইপটা আলাদা, বইতে লাল কালার দিয়ে সুন্দর করে করে দেওয়া আছে। এই পাইপটা আলাদা আর এটা এর ভেতর দিয়ে যাচ্ছে। বোঝা গেল? কি তোমাদের টেক্সট বইতে নেই, শিক্ষক বইতে ভালো আছে, খুললেই বাবা এই চ্যাপ্টার খোলো। আচ্ছা তাহলে আপাতত সবাই তাহলে বইয়ে পড়ে থাকবো, বুঝতে পারবো না। আচ্ছা তাহলে কি বললাম, সবার যাও, সবার প্রথম ধাপ কি বললাম, সারা শরীর থেকে দূষিত রক্ত ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরাতে কোথায় আসে অলিন্দে। অলিন্দের চাপ সৃষ্টি হলে ত্রিপত্র কপাটিকা খুলে যায়, রক্ত পৌঁছায় ডান নিলয়ে। তাহলে ডান নিলয়ে কোন রক্ত থাকে দূষিত না ভালো দূষিত। এবার ডান নিলয় সংকুচিত হলে, ডান নিলয় সংকুচিত হলে রক্তের চাপ, সংকুচিত মানে কুচকে যায়, হৃৎপিণ্ড বন্ধ হয় খোলে, বন্ধ হয় খোলে না। তাহলে ডান নিলয় যেই কুচকে যাবে সেই কি হবে দ্বিপত্র কপাটিকার চাপে খুলে যাবে, রক্ত চলে যাবে কি এই যে শিরা আছে এই শিরা দিয়ে কোথায় ফুসফুসে। প্রথমটায় তিনটে, দ্বিতীয়টায় দুটো, এটাই তিনটে। বই তিনটে ফুটো দেখিয়েছে, তাহলে তিনটেই আছে। যাই হোক, আচ্ছা এবার বিষয়টা হচ্ছে যে তাহলে এখন রক্তটা এখান থেকে গেল কোথায় ফুসফুসে, রক্তটা গেল কোথায় ফুসফুসে।
তাহলে যখন রক্ত ফুসফুসে যাচ্ছে তখন মানে একটা জিনিস মনে রাখবা, যখন হৃৎপিণ্ডে রক্ত ঢোকে তাকে বলি সেই নালীগুলোকে বলবো শিরা। হৃৎপিণ্ডে রক্ত ঢুকছিল, এর নালীর নাম কি দিয়েছি? শিরা। আচ্ছা, হৃৎপিণ্ড থেকে রক্ত যখন বেরিয়ে যাবে সেটাকে আমরা কি বলবো? ধমনী। তাহলে এখন এইখান দিয়ে রক্ত, আসো দেখো, এইখান দিয়ে রক্ত কোথায় যাচ্ছে? ফুসফুসে যাচ্ছে। কোথায় যাচ্ছে? ফুসফুস। আঁকার দরকার নেই। তাহলে এখন ডান নিলয় চাপ দিল, দূষিত রক্ত শোধন হওয়ার জন্য যাচ্ছে ফুসফুসে। তাহলে ডান নিলয় থেকে রক্ত বেরোলো, রক্ত বেরোচ্ছে, তাহলে এই পাইপের নাম ধমনী। পাইপের নাম কি? ধমনী। ধমনী যাচ্ছে কোথায়? ফুসফুসে, তাই এর নাম ফুসফুসীয় ধমনী। তাই এর নাম ফুসফুসীয় ধমনী। এবার ফুসফুসীয় ধমনী দিয়ে রক্ত চলে গেল ফুসফুসের কাছে। ফুসফুসের কাছে কিছু জালকাকার পদার্থ থাকে, এই জালের মধ্যে রক্ত ঢুকে যায়। কোশ্চেন আসবো, কোশ্চেন পরে হবে। এবার রক্ত যে ঢুকে যায় সেখানে হয় কি? ব্যাপন ঘটে। কার্বন ডাই অক্সাইড ব্যাপন একটা পদ্ধতির নাম। কার্বন ডাই অক্সাইড কি হয়েছে? ফুসফুসের ভেতরে চলে যায়। ফুসফুসের ভেতরের অক্সিজেন রক্তের মধ্যে চলে আসে। তাহলে এখন যে রক্তটা গেল সেই রক্তের মধ্যে কার্বন ডাই অক্সাইড কোথায় গেল? ফুসফুসে চলে গেল। ফুসফুসের অক্সিজেন কোথায় চলে এলো? রক্তের মধ্যে। তাহলে রক্তের মধ্যে এখন অক্সিজেনের পরিমাণ বেড়ে গেল, রক্ত হয়ে গেল শোধন। রক্ত কি হয়ে গেল? শোধন। এখন তাহলে রক্ত আছে কোথায়? ফুসফুসে। ফুসফুস থেকে রক্ত এখন আসবে কোথা দিয়ে? একটা নালী দিয়ে আসবে। তাহলে নালী দিয়ে ফুসফুস থেকে রক্ত ঢুকছে কোথায়? বাম অলিন্দে। ও, তাহলে যে রাস্তা দিয়ে ঢুকলো সেটা কোথা থেকে আসছে? ফুসফুস থেকে। তাহলে এর নামের আগে জুড়বে ফুসফুসীয়। কি জুড়বে? ফুসফুসীয়। আচ্ছা, রক্ত ঢুকছে না বেরোচ্ছে? ঢুকছে। তাহলে হবে কি? শিরা। তাহলে কি হবে? শিরা। বলো। না 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 না, আমি বলেছি রক্ত হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এটা ব্যতিক্রম। ফুসফুসীয় ধমনীও ব্যতিক্রম, ঠিকই বলেছো। হ্যাঁ বলো। রক্ত ফুসফুসে গেল, শোধন হয়ে গেল, সেই শোধিত রক্ত কোথায় আসবে এবার? হৃৎপিণ্ডে। এবার হৃৎপিণ্ডের কোন 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 কুটুরিতে? বাম অলিন্দে। তাহলে বাম অলিন্দে যে চলে এলো, এখানে কত পত্র কপাটিকা আছে? ত্রিপত্র। এখানে আচ্ছা, ওখানে এখানকার কপাটিকাটার নাম দিয়েছে অর্ধচন্দ্রাকৃতি নাকি? না না, ওখানে দ্বিপত্রক। ত্রিপত্রক তো একটাই থাকে। ওখানে কি থাকে? দ্বিপত্রক। ত্রিপত্রক শুধু সামনে থাকে। তাহলে এখানে থাকবে হচ্ছে দ্বিপত্রক কপাটিকা। কি থাকবে? দ্বিপত্রক কপাটিকা। তাহলে দ্বিপত্রক কপাটিকা কি করবে? বাম অলিন্দের মধ্যে এখন রক্ত চলে এলো, পরিষ্কার রক্ত। এবার যেই বাম অলিন্দ চাপ দেবে, দ্বিপত্রক কপাটিকা খুলে যাবে, রক্ত চলে আসবে কোথায়? বাম নিলয়। তাহলে এখন যে বাম নিলয়ে রক্ত চলে এলো, হৃৎপিণ্ড কি করবে? চাপ দেবে। চাপ যেই দেবে রক্ত বেরিয়ে যাবে কোথা দিয়ে? এই কপাটিকা দিয়ে বাইরে বেরিয়ে যাবে। এখানেও কি আছে? অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা আছে। আচ্ছা, এই ভালো করে শুনবে, এইটা হচ্ছে এই পাইপটা দিয়ে বেরোবে। এখান দিয়ে রক্ত যাবে, বেরোবে এই পাইপ দিয়ে। হ্যাঁ। আচ্ছা, এবার আসি। ইয়েস ইয়েস, এই মোড়ানো, এই যে ঘুরে গেছে দেখতে পাচ্ছ, এই যে ধমনীটা আবার নিচের দিকে চলে আসে। তাহলে এই তিনটে পাইপ দিয়ে রক্ত উপরে চলে যায়, আর নিচের পাইপ দিয়ে রক্ত নিচের দিকে যায়, মাথার দিকে, দুটো হাতের দিকে। কি? এটা তাহলে মহাধমনী। মহাধমনী সারা শরীর, নিচের অংশ সারা শরীর যায়। আচ্ছা, তাহলে এবার তাহলে আমরা মোটামুটি প্রসেস বুঝতে পেরে গেছি। আচ্ছা, রক্ত এখানে এলো, এখান থেকে আসবে কোথায়? নিচে। নিচে থেকে ঘুরে কোথা দিয়ে যাবে? এখানে। না, তাহলে আমরা নীলকালি, আচ্ছা নীলকালি দিয়ে করি তাহলে সুবিধা হবে। হৃৎপিণ্ড জীবনে একবারই চালু হয় আর একবারই বন্ধ হয়। আসলে জীবনে একবারই চলে, মরে বন্ধ হয়ে গেলে মরে যায় মানুষ। তবে ওই কিছু যন্ত্রপাতি দিয়ে মাঝে মাঝে চালু করা যায়। পেসমেকার, না পেসমেকার দিয়ে তখন পুরোপুরি বন্ধ হয় না। তাহলে হৃৎপিণ্ডের প্রসেসে চলে আসি। হৃৎপিণ্ডে কটা খোপ থাকে? চারটে। নিচের খোপগুলোর নাম? নিলয়, বাম আর ডান নিলয়। উপরের খোপগুলোর নাম?
তাহলে সবার প্রথমে সারা শরীরে দূষিত রক্ত কোথায় আসে? ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা দিয়ে ডান অলিন্দে, ডান অলিন্দে এসে চাপ সৃষ্টি করলে আসবো ডান অলিন্দ থেকে চাপ সৃষ্টি হলে ত্রিপত্র কপাটিকা খুলে যায় এবং রক্ত চলে আসে ডান নিলয়। ডান নিলয় চাপ সৃষ্টি করে, রক্ত দ্বিপত্র কপাটিকা খুলে চলে যায় ফুসফুসে, ফুসফুসীয় ধমনীর সাহায্যে ফুসফুসে। তাহলে এখান থেকে একটা জিনিস জানতে পারলাম, হৃৎপিণ্ডের ভেতরে রক্ত যখন আসছে সেটা সেই পাইপগুলোকে বলবো শিরা, যেই পাইপ দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে তাকে বলবো ধমনী। তাহলে এখান থেকে ফুসফুসে গেল, তাই ফুসফুসীয় ধমনী। ফুসফুসে রক্ত শোধন হয়ে গেল, শোধন হওয়ার পরে সেটা এই দুটো পাইপের সাহায্যে চলে এলো কোথায়? বাম অলিন্দে। তাহলে যেহেতু রক্ত ঢুকছে এবং ফুসফুস থেকে ঢুকছে তাই এই পাইপের নাম ফুসফুসীয় শিরা। তাহলে ফুসফুসীয় শিরা দিয়ে এলো বাম অলিন্দে, বাম অলিন্দে এসে চাপ সৃষ্টি করলো, দ্বিপত্র কপাটিকা খুলে গেল, চলে এলো বাম নিলয়ে, চাপ সৃষ্টি হলো দ্বিপত্র না 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 এটা হচ্ছে অর্ধচন্দ্রাকৃতি, কপাটিকা খুলে গেল, এবার বেরিয়ে গেল এই মোটা পাইপের কাছে, মোটা পাইপের নাম মহা ধমনী, রক্ত বেরিয়ে যেতে মহা ধমনী। উপরের দিকের নাম ঊর্ধ্ব মহাধমনী, নিচের দিকের নাম নিম্ন মহাধমনী। মানে শিরা দেখো, পাইপ তো একটা পাইপের উপর অন্য পাইপ আছে, এবারে কি করে বোঝাবো তোমাকে, বুঝতে পেরেছো তোমরা? ওটা দেখে মনে হলে কি করা যাবে, এটা 2D ছবি এরকমই হয়, তোমাদের বইতে দেখো সুন্দর কালার করে ছবি দেওয়া আছে, বুঝতে পারবো। কপাটিকা চারটে, চারটে আলাদা আলাদা। তাহলে এটা ত্রিপত্রক। আচ্ছা আচ্ছা, কপাটিকা কোথায় কোনটা থেকে আসবে? তাহলে ত্রিপত্রক কপাটিকা কোথায় থাকে? ডান অলিন্দ আর ডান নিলয়ের মাঝখানে, হয়ে গেল। আচ্ছা, অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা কোথায় থাকে? বাম নিলয় এবং মহাধমনী মাঝখানে, ঠিক আছে। আচ্ছা, কতগুলো ছোট ছোট জিনিস আছে যেগুলো তোমাদের বইতে লেখা আছে, আমি একবার জাস্ট বলে দিচ্ছি। হ্যাঁ বলো। না না, সবাই বুঝতে পারে, কে পারবে না? হ্যাঁ বলো। আচ্ছা, এখানে একটা কথা বলা আছে, এই যে বাম নিলয় আছে না, যেখান থেকে ফুসফুস থেকে বাম অলিন্দ থেকে রক্ত আসছে, এই যে বিশুদ্ধ রক্ত যখন সারা দেহে ছড়িয়ে দেবে, সব থেকে বেশি পরিমাণে রক্ত এখানে জমা হয়, সব থেকে বেশি। তাই এই কুটুরিটা হচ্ছে হৃৎপিণ্ডের সব থেকে বড় কুটুরি। তাহলে বাম অলিন্দ হচ্ছে, বাম নিলয় হচ্ছে সব থেকে বড় কুটুরি। দেখবে যে হৃৎপিণ্ড এক সাইডে ফোলা থাকে বেলুনের মতো, ওটা কি বলতো? বাম নিলয়, বুঝতে পেরেছো? আচ্ছা, একটুখানি, হ্যাঁ এইটুকুনি। আয়ুষি বলতে পারছে না কটা বাজে, কখন ছুটি দিবা। আচ্ছা, এবার না এখন হয়নি তো, বলো হৃৎপিণ্ড মিনিটে কতবার ধকধক করে? 72 থেকে 80। এটা স্বাভাবিক। যখন মানুষ বুড়ো হয়ে যায় তখন এটা একটু কমে যায়, আবার যখন আমাদের আমার তোমার তত হয় না, তখন 0, তখন অনেক বেড়ে যায়, তখন মিনিটে বেশি হয়। 120-30 হয়ে যায়। হ্যাঁ, ওটা বয়সের উপর নির্ভর করে। আচ্ছা, এবার শোনো, তোমাদের বয়সে বা মোটামুটি ওই 25 বছর 26 বছর পর্যন্ত যে ছেলেপিলে হয়, তারা যেহেতু খুব দুরন্ত হয়, ওই জন্য হার্টবিট বেশিই থাকে। তবে এটা গড় দিয়েছে 72 থেকে 80 বার। আচ্ছা, এবার দেখবে যে অনেক সময় যখন মানুষ ঘুমিয়ে থাকে না, বা মানুষ মানে মরে যাওয়ার আগে হয়, ডাক্তারবাবু কি করে? এখানে নাড়ি চেক করে, যে হৃৎপিণ্ড, হ্যাঁ পালস বা নাড়ি চেক করে যে হৃৎপিণ্ড ঠিকঠাক চলছে কিনা। যদি না চলে, নিজেরটা হাত দিয়ে চেপে ধরো, ওই হাত, ডান হাত চেপে ধরো, ওরাম ভাবে না, বুড়ো আঙুল দিয়ে।
আওয়াজ শুনতে পাবা না, মানে অনুভব করতে পারবা যে হালকা। ইয়েস, পেয়েছো একবার। আস্তে চলছে হৃৎপিণ্ড খুব। আচ্ছা, এবার চলে আসছে হৃৎপিণ্ডের সমস্যা। প্রথম সমস্যা, অনেক সময় হয় কি হৃৎপিণ্ড ছোটবেলা থেকে জন্মের সময় শুনবে যে হৃৎপিণ্ডে ফুটো আছে, শুনেছো? তাই হৃৎপিণ্ডে ফুটো থাকলে কি হয়ে যায়, হৃৎপিণ্ডের রক্ত কি হয়ে যায়, লিক হয়ে যায়, লিকেজ। সেক্ষেত্রে মানুষ বেশি দিন বাঁচে না, তবে আজকের দিনে অপারেশন আছে। হ্যাঁ, এই নিলয়গুলোতে লিকেজ থাকে। অনেক সময় হয় কি, আচ্ছা এই শোনো, ব্যাপারটা হচ্ছে অনেক সময় যে এই দুটো নিলয়ের মাঝখানে যে পর্দা আছে, এই পর্দাটা খুব পাতলা হয়, ফলে কি দেখো, অশুদ্ধ রক্ত এটাই আছে, বিশুদ্ধ রক্ত এটাই আছে, তাহলে এই দুটো রক্ত কি হয়েছে, মিশে যায়। এবার তাহলে কি হবে, সে তাড়াতাড়ি হাঁপিয়ে যাবে, বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে হয় কি, দেখবা যে এই গরম, খুব গরমে হয় কি, অনেক মানুষের মাথা ঘুরে পড়ে যায়। কেন পড়ে যায়, হৃৎপিণ্ড মাঝে মাঝে না বন্ধ হয়ে যায়। মানে ধরো তুমি খাওয়া দাওয়া করোনি সকাল থেকে, মাঠে গিয়ে কুদাল দিয়ে মাটি কুপাচ্ছ, প্রচন্ড রোদ, তখন কি হয়, হৃৎপিণ্ড মাঝে মাঝে, মানে হঠাৎ করে মরে যাবে না মানুষ, জাস্ট দু একবার পট করে বন্ধ হয়ে যায়। আচ্ছা, ওরকম হয়। হ্যাঁ, আচ্ছা, আরেকটা হচ্ছে বয়স্ক মানুষদের ক্ষেত্রে হৃৎপিণ্ডে যে এই চুপ চুপ চাপ দেওয়ার যে ক্ষমতা সেটা কমে যায়, তাই জন্য সেখানে কি বসাতে হয়, পেস মেকার। ঠিক আছে, তাহলে আজকে এইটুকুনি হলো, এবার পড়া দেবো। দাদা, দাঁড়ো, হ্যালো, হ্যাঁ বলুন। ছুটি হয়নি, এক্ষুনি হবে, পড়াটা দাগিয়ে ছেড়ে দেবো 5 মিনিট আর। ঠিক আছে। তোমরা না এত বাজে, এতবার চিল্লামিল্লি করো কেন তোমরা? সম্পূর্ণ বই দাও, সিজি দেয় না তোমার। এক, এই তোমরা কি করছো, এত বকর, তোমার বই কই? বাড়ির পাশের লোক বই আনুনি, একটু ওদের থেকে নিয়ে দাগিয়ে নিও ছুটির সময়। আচ্ছা, তুমি কোনগুলোর কথা বলছো? ও আচ্ছা, ওইটার কথা বলছো, একটা দেখা যায় না, নিম্ন মহাশিরা। দাগে বলে দেবো কোনো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা নাও, এবার হচ্ছে এক দাগাও হৃৎপিণ্ড কি, এই চুপ দাগাও। দুই, না দুই লাগবে না। চারে আসো, ধমনী ও শিরা কি, এদের কাজ কি? এক দাগাও হৃৎপিণ্ড কি, চার দাগাও ধমনী ও শিরা কি, 5 শিরা ও ধমনীর পার্থক্য, তুমি কি বোকা নাকি মহা বোকা? পড়া দিচ্ছি মানে পরীক্ষা তো শিওর হবে। আচ্ছা, এইবার এখানে মানুষের হৃৎপিণ্ডে রক্ত কিভাবে সঞ্চালন ঘটে, 6 নাম্বার কোশ্চেন, এটা টেক্সট বই থেকে পড়তে হবে। এখানে লিখে রাখো উপরে টেক্সট বই, তোমাদের টেক্সট বইয়ে খুব সুন্দর করে স্টেপ করে দেওয়া আছে। হ্যাঁ, পেজ নাম্বারটাও লিখে রাখি, এখানে লেখা আছে পেজ নাম্বার 107 থেকে 108 লেখা আছে। এই
এইটা কিন্তু বইয়ে যে 5টা বা 6টা স্টেপ আছে, সকটা স্টেপ বাই স্টেপ পয়েন্ট করে করে তোমাকে লিখতে হবে। এই কোশ্চেনটা তোমাদের 5 মার্কে আমি পরের দিন লিখতে দেবো, 5-এই নেবো। একশো। আর সবাই টেক্সট বই বার করো, যারা যারা এনেছো বার করো। কেউ আনেনি? আচ্ছা শোনো, টেক্সট বইয়ের এই যে টেক্সট বইয়ের 107 পাতার একদম নিচের যে প্যারাটা আছে, সারা শরীর থেকে ঊর্ধ্ব মহাশিরা দিয়ে, দেখতে পেয়েছো? এখান থেকে পরের পেজে হৃৎপিণ্ড নিলয়টি সবচেয়ে বড়, এইটুকুনি। এই পুরোটা পয়েন্ট করে 1 2 3 4 5 6টা পয়েন্টে লিখতে হবে, 6টা পয়েন্ট। বাড়িতে এইটুকুনি লেখা, চুপ থাকবা না। বাড়ি থেকে এইটুকু না, বাড়ি থেকে এই লেখাটা তোমরা 8 মিনিটের মধ্যে লেখা প্র্যাকটিস করবো, অনেকবার লিখতে হবে। আচ্ছা, এই কোশ্চেনটা স্কুলের পরীক্ষাতে মাঝে মাঝে আসে, মানে সবসময় দেয় না, হয়তো অনেক বছর পর ঘুরিয়ে ঘুরিয়ে একবার দেয়। এবার মাঝখানে অনেকগুলো বছর আসেনি, হয়তো এবছর চলে এলো, হতেও তো পারে। প্রত্যেকটা ওখান থেকে না, যা হবে বই থেকে সবকটা পয়েন্টই লিখতে হবে। তুমি না, এ দেখো আমি বলছি, তোমার যদি হৃৎপিণ্ডের বিভিন্ন অংশের নামগুলো মনে থাকে, তুমি এমনিই লিখতে পারবা যে রক্ত কোথা দিয়ে ঢুকছে, কোথা দিয়ে বেরোচ্ছে, কি কপাটিকে সব পারবা। বুঝতে পেরেছো? ওখান থেকে না, টেক্সট বই পড়বা। না, অত ক্ষমতা তোমার হয়নি এখন। চোদ্দ, মানুষের হৃৎপিণ্ডের সঙ্গে যুক্ত রক্তবাহগুলির নাম। 10 তো দিয়েছি, অলিন্দ নীলে পার্থক্য। আমি পরীক্ষাতে এইভাবে দেবো কোশ্চেনটা, শুনে নাও। আমি কোশ্চেনটা এইভাবে দেবো যে বাম নিলয় থেকে রক্ত কিভাবে সারা শরীরে ছড়িয়ে পড়ে। তখন তোমাকে বলতে হবে বাম নিলয় সংকুচিত হলে রক্ত অর্ধচন্দ্রাকৃতি কপাটিকা খুলে যাওয়ার পর ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা দিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে। কোশ্চেন তোমাকে বুঝতে হবে, কারণ ওইখানে তুমি যে পুরো পড়াটা পড়বা, ওর মধ্যে একটা পয়েন্ট আমি তুলে দেবো। বুঝতে পেরেছো? 5 নম্বরের গোটা কোশ্চেন আমি তোমাকে দিচ্ছি না। 16 16 আমি বলছি, আমি 1 মার্কের একটা কোশ্চেন দেবো, একটা পার্থক্য লিখতে দেবো, আর একটা দেবো হচ্ছে যে ডান নিলয় থেকে রক্ত কিভাবে ছড়িয়ে পড়ে, মানে ওই রক্ত ছড়ানোর একটা অংশ তুলে দেবো। পুরোটা আসবে না, কিন্তু তোমাকে তো মুখস্থ পুরোটাই রাখতে হবে। 2 মার্কে।